কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। ইতিমধ্যেই বাংলার বড় বড় ইউটিউব চ্যানেল, বড় বড় কোচিং সেন্টার, বড় বড় শিক্ষকেরা তাদের সাজেশন দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা আমাদের সাজেশন দিতে কেন এতটা দেরি করলাম? তার জন্য আমরা তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার বলি কেন দেরিটা হলো। প্রথমত, মাধ্যমিক পরীক্ষা চলছিল এবং মাধ্যমিক পরীক্ষা নিয়ে আমরা বেশ পেতেছিলাম, যার কারণে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিকের সাজেশন দিতে আমাদের একটু দেরি হলো। দ্বিতীয় কথা, যখন সাজেশন তোমাদের জন্য দেবই তখন যথাযথ সাজেশন রেডি করতে আমাদের যথেষ্ট সময় লেগেছে। আজকে আমি তোমাদের সাজেশন দেবো উচ্চ মাধ্যমিকের বাংলা প্রবন্ধ রচনার উপরে। প্রথমেই বলে রাখি, উচ্চ মাধ্যমিকের বাংলা প্রবন্ধ রচনার সাজেশন দেওয়া মোটেই সহজ কথা নয়। একটা বিরাট জটিল বিষয় এবং কঠিন বিষয়, মোটেই এটা সহজ সাধ্য নয়। তাই আমাদের এটা সাজেশনটা তৈরি করতে, ভাবতে যথেষ্ট সময় লেগেছে। আমরা কেউ ভগবান নই যারা সাজেশন দিচ্ছি। আবারও বলছি, আমরা কেউ ভগবান নই। তোমরা দেখেছো ইতিহাস কোশ্চেনে কিরকম ভরাডুবি হয়েছে, অর্থাৎ বড় বড় চ্যানেল তারা নিজেদের মতো করে একটা মন গড়া সাজেশন রেডি করেছেন এবং দিয়ে দিয়েছেন ছাত্রদের। এবার ছাত্ররা সেই সাজেশনের উপর ভর করে পরীক্ষা দিতে গেল এবং পরীক্ষায় গিয়ে দেখলো তাদের কিচ্ছু কমন আসেনি। তখন তাদের মাথায় হাত পড়লো এবং শিক্ষকেরা তাদের ছাত্র খোয়ানোর ভয়ে ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য পরীক্ষায় সম্পূর্ণ নম্বর দেওয়ার জন্য সওয়াল করতে লাগলেন। এটা একটা সহজতর রাস্তা বটে, কিন্তু পরীক্ষায় সাজেশন দেওয়া একটা বড় বালাই। কাজেই তোমরা আমার সাজেশনের উপর ভয় করে নিশ্চয়ই পরীক্ষা দিতে যাবে না, বারবার বলছি। তবে একটা বড় কথা বলে রাখি, আজকে আমরা যে সাজেশনটা তোমাদের দেব সেই সাজেশন এবং যে পদ্ধতিতে তোমাদের রচনা লিখবার কথা বলবো, যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে তোমরা সাজেশনটা রেডি করবে, সেই প্রক্রিয়াটা যদি 100% তোমরা ফলো করতে পারো তাহলে অতি অবশ্যই তোমরা 10-এর মধ্যে অন্তত পক্ষে 6 থেকে 7 নম্বর পাবেই। এইটা গ্যারান্টি সহকারে আমি বলতে পারি। তো চলো কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করছি। ভিডিও শুরু করার আগে বলে রাখি, যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমাদের এই ধরনের বিভিন্ন শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। দ্বিতীয়ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চলো শুরু করছি আজকের ভিডিও। বাংলা প্রবন্ধ রচনা। উচ্চ মাধ্যমিকের বাংলা প্রবন্ধ রচনা 4 রকমের হয়। কি কি? প্রথম, মানস মানচিত্র। দ্বিতীয়ত, যুক্তি পাল্টা যুক্তির মাধ্যমে বিতর্ক রচনা, অর্থাৎ বিপক্ষ মতবাদের যুক্তিকে খণ্ডন করা, তার অপসারণের মধ্যে দিয়ে নিজের বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করার মধ্যে থেকে একটা রচনা তৈরি করা। তৃতীয়ত হলো বিষয়ের গভীরে প্রবেশ এবং শেষ সূত্র ও তথ্যের মাধ্যমে রচনা, প্রবন্ধ রচনা বা জীবনী রচনা করতে পারে। আমি এবার এই 4টি বিষয় নিয়ে আগে এর কনসেপ্টটা ক্লিয়ার করি, তারপর তোমাদের সাজেশনটা দেব। প্রথম, মানস মানচিত্র। মানস মানচিত্র মানে, আমি তোমাদের সঙ্গে একটা স্ক্রিন শেয়ার করছি, সেখানে দেখাচ্ছি যে মানস মানচিত্র দেখতে কেমন হয়। তোমরা দেখতে পাচ্ছ 2017, 18, 19 এবং 20 সালের কোশ্চেনে মানস মানচিত্র ঠিক কিরকম ধরনের হয়েছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। মানস মানচিত্র মানে একটা মানচিত্রের আকারের মতো থাকবে। আমরা বলি না মানস পটে থাকা, অর্থাৎ স্মৃতির পটে ইত্যাদি। তো মানস মানচিত্র মানে একটা মানচিত্রের মতো আঁকা থাকবে, যেখানে বক্স 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 থাকবে এবং একটা মেইন সূত্র থাকবে যেটা কিনা টপিক। সেই টপিকের নিরিখে অনেকগুলো পয়েন্ট বক্সের আকারে দেওয়া থাকবে। সেই বক্স আকারে থাকা টপিকগুলোর উপরে তোমাদেরকে এলাবোরেটলি, অর্থাৎ বিস্তৃত আলোচনা করে একটা প্রবন্ধ রচনা করতে হবে। দ্বিতীয়ত, যুক্তি এবং পাল্টা যুক্তির মাধ্যমে বিপক্ষের যে মত, সেই মতকে খণ্ডন করে বিতর্ক রচনা। বিতর্ক রচনা আমরা দেখতে পাই বিভিন্ন সাংবাদিক চ্যানেলের মধ্যে যুক্তি তর্ক হতেই থাকে। তো তোমাদের যাদের এই যুক্তি তর্ক ইত্যাদি বিষয়ে আগ্রহ আছে এবং যারা সমকালের বিভিন্ন ঘটনার সম্পর্কে ওয়াকিবহল, অর্থাৎ তোমরা সমস্ত খবরাখবর রাখো, সবকিছু যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করো, তারা এই অংশ থেকে একটা লাভ তুলতে পারো। এই যুক্তি এবং পাল্টা যুক্তির মাধ্যমে এবং বিপক্ষের যুক্তির অপসারণের মধ্যে দিয়ে নিজের যুক্তিকে সুপ্রতিষ্ঠিত করার মধ্যে দিয়ে একটা রচনা তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে বিষয়ের গভীরে প্রবেশ। বিষয়ের গভীরে প্রবেশ
এমন একটা অংশ যে অংশে লিখতে গেলে যথেষ্ট দক্ষতার প্রয়োজন। যথেষ্ট দক্ষতার প্রয়োজন এই কারণেই বলছি, কোনো একটা প্রবন্ধের টপিক তুলে দেওয়া হলো এবং সেই প্রবন্ধ সম্পর্কে খুব সংক্ষেপে বলে দেওয়া হলো, সার সংক্ষেপ দিয়ে দেওয়া হলো। এরপরে তোমাকে সেইটাকে বড় করে, অনেকটা বড় করে লিখতে হবে। আমাদের আগেকার প্রবন্ধ রচনার সিস্টেমটা ছিল এইরকম, কিন্তু সেখানে এতটাও তথ্য থাকতো না। তো এখানে তথ্য থাকবে না, যেটা থাকবে ওই বিষয়টার একটা নির্যাস থাকবে। সেই নির্যাসের উপর নির্ভর করে তোমাদেরকে কি করতে হবে, অনেকটা বড় করে একটা প্রবন্ধ লিখতে হবে। তার ভূমিকা, উপসংহার, মাঝে মাঝে যেগুলো পয়েন্ট দেওয়ার প্রয়োজন হবে সেগুলো দিতে হবে। তো এই ক্ষেত্রে যাদের বাংলা ভাষা লেখার দক্ষতা আছে তারাই এই বিষয়টা থেকে লাভ নিতে পারো। অন্যথায় যারা খুব পাতিভাবে 6 থেকে 7 পেয়ে পাস করার জন্য ভাবছো, তারা এই অংশটা মোটেই অ্যাটেন্ড করবে না। নেক্সট, সূত্র ও তথ্যের মাধ্যমে জীবনী রচনা। এই অংশটা প্রবন্ধ রচনার সব থেকে সহজতর অংশ। কেন না, এখানে পার্টিকুলারিটি মানুষের বিগত বছরগুলিতে, আমি আবারও তোমাদের স্ক্রিন শেয়ার করছি, তোমরা দেখতেই পাচ্ছ যে বিগত বছরগুলিতে পার্টিকুলার কিছু মানুষের জীবনী সম্পর্কিত তথ্য তুলে দেওয়া হয়েছে এবং সেখান থেকে তোমাদের লিখতে বলা হয়েছে একটা জীবনী রচনা। তো সেক্ষেত্রে পয়েন্ট ওয়াইজ নাম, ঠিকানা, গোত্র, কি করতেন, কর্মজীবন, সবকিছু থাকবে, শিক্ষা জীবন থেকে শুরু করে সবকিছুই থাকবে। তো সেটা দেখে দেখে তোমরা যদি টুকে দিয়ে আসতে পারো তাহলেও একটা ন্যূনতম নম্বর তোমরা পাবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে সব থেকে সহজতর অংশ। এরপর বলি কার জন্য কোন অংশটা। দেখো, প্রথমত সব থেকে তথ্যবহুল যে অংশটা সেটা হচ্ছে সূত্র ও তথ্যের মাধ্যমে রচনা করা, অর্থাৎ এটা হচ্ছে সব থেকে সোজা। এখানে অনেক কিছু দিয়ে দেওয়া থাকবে এবং তার মধ্যে থেকে তোমাকে লিখতে হবে। তো যারা সাজেশনে কমন পাবে না, সাজেশনে বিন্দু মাত্র কমন পেলে না, তখন কি করবে, তখন এই তথ্য সূত্রের মাধ্যমে রচনাটা লিখে দিয়ে আসবে। যদি এটা লিখে দিয়ে আসতে পারো তাহলে অতি অবশ্যই তোমরা 6 থেকে 7 নম্বর পেতে পারো, যদি গুছিয়ে লিখতে পারো। আর যদি তাও না লিখতে পারো অন্তত পক্ষে 5 তোমরা পাবেই। তো সেই দিক থেকে দেখতে গেলে রচনা একেবারে ছেড়ে আসার থেকে এই অংশটা অ্যাটেন্ড করা অনেক ভালো। তো যাই হোক, যে সমস্ত ছাত্ররা ভাবছো অতি সহজে নম্বর পাবো, তার জন্য তোমরা এই অংশ থেকে সাজেশনটাকে ফলো করো এবং অন্যান্য অংশ থেকেও সাজেশনগুলোকে দেখে রাখো। তবে এই অংশটা বেশি নজরে রাখো এবং শেষ পর্যন্ত এই অংশ থেকে তোমরা যদি লিখে দিয়ে আসো তাহলে অতি অবশ্যই ভালোই নম্বর পাবে। এরপরে যে অংশটা আছে সেই অংশটা হলো মানস মানচিত্র। মানস মানচিত্র এমন একটা অংশ যেখানে তথ্য দেওয়া থাকবে না, কিন্তু সূত্রটা দেওয়া থাকবে। তো এখানে তথ্য সূত্র সব দেওয়া ছিল, মানস মানচিত্রে শুধুমাত্র সূত্র দেওয়া থাকবে এবং সেই সূত্রের নিরিখে তোমাকে একটা রচনা লিখতে হবে। তো তোমাকে টপিক দিয়ে দেওয়া হবে, যেমন প্যারাগ্রাফ রাইটিং এ থাকে, সেই প্যারাগ্রাফ রাইটিং এর টপিক ওয়াইজ তোমাকে লিখে দিতে হবে। নেক্সট, এরপরে যে অংশ সেটা হচ্ছে যুক্তিতর্ক। এই যুক্তিতর্ক কারা অ্যাটেন্ড করবে? যুক্তিতর্ক তারাই অ্যাটেন্ড করবে যাদের যুক্তি এবং পাল্টা যুক্তিতে যথেষ্ট দখল আছে, অর্থাৎ সমকালীন সমাজ, রাজনীতি, শিক্ষা, ব্যবহারিক জীবন এগুলো সম্পর্কে যাদের ধারণা খুব স্বচ্ছ এবং যুক্তির পর যুক্তি দিতে ভালোবাসে, অর্থাৎ তোমার বন্ধুদের অথবা তোমার পরিবারের কোনো মানুষকে তার ভুলটা ধরিয়ে দিয়ে, তার ত্রুটি ধরিয়ে দিয়ে তাকে সঠিক যুক্তিটা দেওয়া বা অন্যান্য বিষয়ে আলোচনা করা যারা পছন্দ করো, তারা এই যুক্তিতর্কের অংশটা অ্যাটেন্ড করবে। তো বলে রাখি, এই অংশটা একমাত্র অংশ যে অংশ থেকে তোমরা অনেক নম্বর পেতে পারো যদি সঠিকভাবে লিখতে পারো। যদি তোমাদের যুক্তি অকাট্য হয় তবেই তোমরা ভালো নম্বর পাবে। তো এটা একটা খুব অ্যাট্রাক্টিভ অংশ, যে অংশটা সহজে কেউ অ্যাটেন্ড করতে চায় না, তবে অ্যাটেন্ড করা ভালো, এখান থেকেও নম্বর ভালো পাওয়া যায়। নেক্সট হলো বিষয়ের গভীরে প্রবেশ এবং প্রবন্ধ রচনা। এই অংশটা সব থেকে জটিল। কেন না, এই অংশটাই সম্পূর্ণ তোমার দক্ষতার উপরে নির্ভর করছে, অর্থাৎ তোমার যদি প্রবন্ধ রচনা লেখায় যথেষ্ট ক্ষমতা থাকে তবেই তুমি এই অংশটা অ্যাটেন্ড করবে এবং এখান থেকেও তুমি কিন্তু 8-9 পেতে পারো। 10 কোনোদিনই পাবে না, কেননা এখানে পরীক্ষকের কখনোই মনোমত হওয়ার সম্ভাবনা থাকবে না তোমার লেখাটা। কাজেই তুমি এমনটা ভাবতেই পারো যে এখান থেকে তুমি সর্বোচ্চ 8 থেকে 9 নম্বর পেতে পারো। এবার যদি তোমার অসাধারণ লেখার দক্ষতা থাকে, এবার তোমার যে সাজেশন আছে সেই সাজেশন অমায়িক কমন পড়ে গেল, তাহলেই তুমি এখান থেকে
দশের কথা ভাবতে পারো, কিন্তু না ভাবাই ভালো। বাংলা লিটারেচার, যে কোনো লিটারেচারই 100% নম্বরের কথা না ভাবাই ভালো, না ভেবে এগিয়ে চলাই ভালো। তো এই গেল কনসেপ্টের কথা। অর্থাৎ প্রথমত আমরা যারা একেবারেই নর্মাল স্টুডেন্ট তারা সূত্র ও তথ্যের মাধ্যমে রচনা অ্যাটেন্ড করব। দ্বিতীয়ত আমাদের যদি কিছুমাত্র লেখার ক্ষমতা থাকে তাহলে আমরা সেখান থেকে মানুষ মানচিত্র লিখতে পারি। নেক্সট হচ্ছে যুক্তিতর্ক প্রদানের মাধ্যমে বিতর্ক রচনা। তো আর একটু যারা বেটার স্টুডেন্ট, তারা যারা যুক্তিতর্ক দিতে ভালোবাসো তারা অবশ্যই এটা অ্যাটেন্ড করতে পারো, এবং যাদের বাংলা লেখায় অসাধারণ দক্ষতা তারা অ্যাটেন্ড করতে পারো বিষয়ের গভীরে প্রবেশ এবং প্রবন্ধ রচনা। তো বলে দিলাম কার কিরকম মানসিক প্রিপারেশন থাকা উচিত প্রবন্ধ রচনার ক্ষেত্রে। আমি বলছি না যে তোমরা অন্য যারা তথ্য সূত্র অবলম্বনের রচনা লিখবে তারা অন্য কিছু অ্যাটেন্ড করবেই না। তোমরা প্রত্যেক কটা সাজেশন কি ফলো করে যাবে। টপিকগুলো ইন্টারচেঞ্জ হতে পারে, অর্থাৎ মানুষ মানচিত্রের টপিকটা তোমার তথ্যসূত্রের মধ্যে চলে আসতে পারে, আবার তথ্যসূত্রের অংশটা বিষয়ের গভীরে প্রবেশের মধ্যেও চলে আসতে পারে। তো সেই কারণে যেটা সাজেশন দেওয়া হবে তোমরা সম্পূর্ণ সাজেশনটা ফলো করবে। চলো এইবার আমরা সাজেশনটা নিয়ে আলোচনা করবো। আরো বলে রাখি, বাংলা রচনা প্রবন্ধ রচনার সাজেশন দেওয়া মোটেই সহজ কথা নয়। বাংলা প্রবন্ধ রচনা এমন একটা ভার্স বিষয়, এমন একটা বিরাট বিষয় যেখান থেকে সেখান থেকে রচনা চলে আসতে পারে। কাজেই তোমরা বারবার বলছি আমাদের এই সাজেশন ফলো করার পাশাপাশি অন্য যেখান থেকে যা সাজেশন পাবে সেটাকেও একটু নজরে রাখবে। আমি আশা করছি আমাদের যে সাজেশন হবে সেই সাজেশন সকলের সাজেশনকে ধরে এবং তার থেকেও লাভজনক সাজেশন হবে। তো চলো আমি বলে দিলাম যে তোমরা কি করে 6 থেকে 7 নম্বর পেতে পারো অন্তত পক্ষে। এরপরে আমরা সাজেশনের দিকে এগোচ্ছি। প্রথমত মানুষ মানচিত্রে আমরা কি করতে পারি। মানুষ মানচিত্রে বিজ্ঞান বিষয়ক, পরিবেশ বিষয়ক, শিক্ষা বিষয়ক, গণমাধ্যম বিষয়ক, সমকাল বিষয়ক বিভিন্ন যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আমরা দেখে যেতে পারি। তো কেন টপিক ওয়াইজ বলছি? টপিক ওয়াইজ এই কারণেই বলছি যে বিজ্ঞান বিষয়ক, যেমন বিজ্ঞানের কুফল একটা টপিক হতে পারে, বা ব্যবহারিক জীবনে বিজ্ঞান হতে পারে, বা বর্তমানে বিজ্ঞানের অবস্থান হতে পারে, বা বিজ্ঞান ও কুসংস্কার হতে পারে টপিক। তো টপিক অনেক রকমের হতে পারে। তো আমি যদি বলছি বিজ্ঞান বিষয়ক, তার মানে বিজ্ঞানের মধ্যে অনেক রকম টপিক হতে পারে। তো একটাকে এমন ভাবে রেডি করব যেটা কিনা সব কটাকেই ফলো করবে। আমি বারবার বলছি একটাকে এমন ভাবে রেডি করব সেটা কিনা সব কটাকেই ফলো করবে। নেক্সট হচ্ছে গণমাধ্যম বিষয়, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। আবার হতে পারে জনজীবনে গণমাধ্যমের ভূমিকা, বর্তমান গণমাধ্যম অপসংস্কৃতির কারখানা, এরকম টপিক হতে পারে। এবার সমকাল বিষয় বললাম, সমকাল বিষয় হচ্ছে করোনা পরিস্থিতির উপরে, অতিমারি করোনা, মহামারী করোনা, অথবা হতে পারে করোনার প্রকোপে ভারতবর্ষ, বা হতে পারে লকডাউনে জনজীবন, এরকম হতে পারে। আবার হতে পারে ছাত্র জীবন নিয়ে, যেমন হচ্ছে ছাত্র জীবনে নিয়মানুবর্তিতা, বা তোমার ছাত্র জীবন, বা হতে পারে ছাত্রদের দায়িত্ব কর্তব্য। আর ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার কুটির শিল্প। এবছরের জন্য যুদ্ধ নয় শান্তি চাই, এটা একটা খুব ভালো টপিক মানুষ মানচিত্রের জন্য। আর শেষ পর্যন্ত হতে পারে যেটা, সেটা হচ্ছে পরিবেশ বিষয়ক, যেমন একটি গাছ একটি প্রাণ, পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা, পরিবেশ রক্ষায় মানুষের করণীয় ইত্যাদি বিষয়ে হতে পারে। তো দেখা যাচ্ছে আমি যে সাজেশনটা বলছি এর মানে এই সাজেশন বলছি না যে হুবহু 5টা থেকে 6টা বলে দিলাম সেই কটাই আসবে। আমি বারবার বলছি আমরা টপিক ওয়াইজ সাজেশন দিচ্ছি, যেই টপিকগুলো এমনভাবে রেডি করব যে দুটো কি একটা রেডি করলেই আমার ওই টপিকের বাকি অংশগুলো হয়ে যায়। এটা তো মানুষ মানচিত্রে, অথবা তথ্যসূত্রে, অথবা যুক্তি বিতর্কে, যুক্তিতর্কে, অথবা বিষয়ের গভীরের প্রবেশের মধ্যে তো দেওয়াই থাকবে। তো আমরা সেটা দেখে দেখেও লিখতে পারবো। তো মানুষ মানচিত্রের জন্য এই অংশটা আমরা বলে দিলাম। এরপর যুক্তি তর্ক, সেই বিষয়ে কি হতে পারে। যুক্তি তর্ক বিষয় হতে পারে শিক্ষায় গণমাধ্যমের কুপ্রভাবই বেশি। আরো হতে পারে করোনা পরিস্থিতির কারণ চীন নয় ভারতবর্ষের রাজনীতি, করোনায় ভারতবর্ষের ক্ষতিগ্রস্ততার কারণ ভারতবর্ষ নিজেই, এরকম হতে পারে। অথবা হতে পারে দেশপ্রেমের বুলি আওড়ানো
রাজনৈতিক স্বার্থসিদ্ধি, অথবা হতে পারে সরকারি কাজকর্মে বাংলা ব্যবহার বাঞ্ছনীয়, বাংলা ভাষা ব্যবহার বাঞ্ছনীয়। নেক্সট হতে পারে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি বর্জন করা উচিত। বারবার বলছি, ভালো করে তোমরা লিখে নাও, নোট ডাউন করে নাও, দরকারে ভিডিওটা বারবার দেখো, দেখে নিয়ে টপিকগুলোকে লিখে নাও। এটা সব থেকে যেটা আমার ভাইটাল বলে মনে হয়েছে, যেটা কিনা আমি যদি পরীক্ষা হতাম তাহলে এটাই অবশ্যই দিতাম, সেটা হচ্ছে মাধ্যমিকের সাজেশন ছাত্র জীবনের বড় বালায়। মাধ্যমিকের সাজেশন ছাত্র জীবনের বড় বালায়। আমরা এবছর প্রত্যক্ষ করেছি যে মাধ্যমিকের সাজেশনের কি কুফল হতে পারে। তো এই কুফলের ওপরেই এই টপিকটা হতে পারে। তো এগুলো সব আমার সম্ভাব্য ধারণা হতে পারে। আমি বলছি না এগুলোই আসবে, বারবার বলছি আমি যে টপিকগুলো আলোচনা করছি এই টপিকগুলো নিজেদের মধ্যে পারস্পরিক আদান প্রদান করতে পারে। অর্থাৎ আমি এটা যেটা বলছি যুক্তিতর্কের মধ্যে, এটা মানুষ মানচিত্রের মধ্যে চলে আসতে পারে, বা তথ্যসূত্রের মধ্যে চলে যেতে পারে, বা বিষয়ের গভীর প্রবেশের মধ্যে চলে যেতে পারে। কিন্তু এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো তোমরা অতি অবশ্যই দেখে যাবে। তোমরা যদি দেখে যাও, অন্ততপক্ষে একটা লিস্ট করো, এবং সেখানে যদি তোমরা এই টপিকগুলোর পয়েন্ট আউট করে রাখো যে এই পয়েন্টগুলো আলোচনা করা যেতে পারে, তো ওখানে বসে ইনস্ট্যান্ট বানিয়েও তোমরা লিখতে পারবে, যেটার থেকে কিনা তোমরা 7 থেকে 8ও পেতে পারো তোমাদের এবিলিটির উপর নির্ভর করে। এরপরে আসে বিষয়ের গভীরে প্রবেশ নিয়ে। তো বিষয়ের গভীরে প্রবেশের মধ্যে অধিকাংশ সময় দেখা যায় দেশপ্রেম, জাতীয়তাবাদ, সংহতি, ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, বাংলার উৎসব, বাংলার লোক সংস্কৃতি, বাংলার ঋতু বৈচিত্র্য ইত্যাদি বিষয়গুলো বেশ ঘোরাফেরা করে। তো মোটামুটি তোমরা বাংলা, ভারতবর্ষ এবং সংহতি, শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি এই সমস্ত টপিকগুলো একটু দেখে যাবে। যেমন বাংলার কুটির শিল্প হতে পারে, বাংলার পটচিত্র, এটা একটা টপিক হতে পারে। তো বিস্তারে লেখার মতো করে তোমরা এইগুলোকে দেখে যাবে। বিষয়ের গভীরে প্রবেশে গিয়ে প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমরা এই টপিকগুলোকে ফলো করতে পারো। আমি বারবার বলছি, টপিকগুলো কিন্তু নিজেদের মধ্যে পারস্পরিক আদান প্রদান করতে পারে। অর্থাৎ বিষয় গভীরে প্রবেশ বলে যেটা বলছি, সেটা কিন্তু মানুষ মানচিত্রে চলে আসতে পারে, সেটা কিন্তু তথ্যসূত্রের মধ্যে চলে যেতে পারে, সেটা আবার কিন্তু যুক্তিতর্কের মধ্যেও চলে আসতে পারে। তবে যুক্তিতর্কের মধ্যে আসার সম্ভাবনা সবসময় খুবই কম থাকে, কেননা যুক্তিতর্কের মধ্যে সমকাল বিষয়ক ঘটনাগুলোই কিন্তু ঘোরাফেরা করে, এবং কিছু এভারগ্রিন টপিক থাকে, যেমন হচ্ছে শিক্ষায় গণমাধ্যমের কুপ্রভাব, লোক সংস্কৃতি বনাম জাতীয়তাবাদ হতেই পারে এরকম টপিক। যুক্তিতর্কের জন্য এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই। সেই মানস মানচিত্রের অংশ থেকে আমরা বলতে পারি যে রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধে আমেরিকার অবদান, এটা তোমাদের বিষয়ের গভীরে প্রবেশ করে লেখার মধ্যেও আসতে পারে। আবার এমনটাও আসতে পারে যে রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে আমেরিকার দায়, এইটার উপরেও হতে পারে। আমি বারবার বলছি, সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখো। আমি যত তথ্য যখন তখন অনেক সাজেশন দিচ্ছি, এই সাজেশনগুলোকে তোমরা কিন্তু ফলো করবে। যদি তোমরা ফলো করো, আর 5টা সাজেশনের থেকে এই সাজেশনটা অতি অবশ্যই আলাদা, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তো তোমরা এটা যদি ফলো করো, তাহলে অতি অবশ্যই অন্ততপক্ষে 7 থেকে 8 তো তোমরা পেতেই পারো। যদি কমন নাও পড়ে, তাহলে অন্ততপক্ষে 6 থেকে 7 তোমরা পাবেই, এবং যদি কমন পড়ে তাহলে 8 থেকে 9 তো পাবে। নেক্সট বিষয়টা হলো সূত্র ও তথ্য অবলম্বনে প্রবন্ধ রচনা। এই ক্ষেত্রে দেখা যায় বিগত বছরগুলিতে প্রায় প্রত্যেক বছরই কি আসছে, জীবনী আসছে। এই জীবনী, তাহলে আমরা এটাকে জীবনী বলেই ঘোষণা করতে পারি। তো জীবনীতে কি কমন দিতে পারি আমি তোমাদেরকে? তোমরাই বলো যে জীবনীতে আমি তোমাদেরকে কি কমন দিতে পারি। আমি যাই বলবো সেটাই জীবনীতে অপরিহার্য হয়ে উঠবে। যেমন রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসু, এবছরের জন্য তোমরা এটাকে ইম্পর্টেন্ট করতে পারো, নেতাজি সুভাষচন্দ্র বসু। আরেকজন মানুষ যিনি কিনা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম। আরেকজনও আছেন শঙ্কু ঘোষ। আমি বারবার বলছি, 4টে নাম তোমরা খুব ভালো করে হাইলাইট করে রাখো। 1 নেতাজি সুভাষচন্দ্র বসু, 2 শঙ্কু ঘোষ, 3 সৌমিত্র চট্টোপাধ্যায়, 4 এপিজে আব্দুল কালাম, 5 বুদ্ধদেব গুহ, 6 মাদার তেরেসা, 7 স্বামী বিবেকানন্দ। তোমরা এই টপিকগুলো দেখে যেতে পারো। তাহলে তার মধ্যে তোমরা 4টে প্রধান দেখছো, একটা নেতাজি, একটা শঙ্কু ঘোষ, একটা সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং একটা হচ্ছে এপিজে আব্দুল কালাম। আবারও বলছি
যে সব টপিকের কথা আমি বললাম, যেটা সাজেশন দিলাম, সেটা 100% কমন কখনোই বলছি না। বারবার বলছি, যেটা আমার এই সাজেশন তোমরা যদি ফলো করো তাহলে অন্তত পক্ষে 6 থেকে 7 পাবে। যদি সাজেশন কমন করে তাহলে 8 থেকে 9 অবধি অবশ্যই পাবে। এবং মোটামুটি যদি তোমরা ধারণা করে লিখতে পারো তাহলে 7 থেকে 8 পেতে পারো। তাহলে অতি অবশ্যই আমি বারবার বলছি যে আমার এই সাজেশন তোমরা ফলো করলে অন্তত পক্ষে তোমরা 6 থেকে 7 পেতেই পারো। তো তোমরা অবশ্যই আমার সম্পূর্ণ কথাগুলো মেনে চলার চেষ্টা করো। এছাড়া অন্যান্য যেখানে যা সাজেশন পাবে সেইগুলোকে তোমরা দেখতে পারো। হ্যাঁ, অতি অবশ্যই দেখবে, না দেখা করো না, দেখো নতুন কিছু পাও কিনা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হতে পারে। এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না। কেননা শিক্ষা সংক্রান্ত এই ধরনের বিভিন্ন ভিডিওগুলো আমরা তোমাদের জন্যই তৈরি করছি, এবং সেই ভিডিওগুলো তোমাদের কাছ পর্যন্ত পৌঁছানোর ওইটি একমাত্র মাধ্যম। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে টিউনড উইথ আস। থ্যাংক ইউ।